বিসমিল্লাহির রহমানির রহিম। নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দুর্গাপূজার ছুটির কারণে আমাদের প্রায় 10 দিন অনলাইন ক্লাস বন্ধ ছিল। তারপরে আজকে আমার প্রথম ক্লাস। ছুটির আগে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ এর মধ্যে জাবেদা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। জাবেদা কাকে বলে? জাবেদা হল হিসাবের প্রাথমিক বই, দৈনিক বই, মাঠ পর্যায়ের বই, সহকারী বই বা সাহায্যকারী বই। আমরা প্রত্যেকটি লেনদেনকে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি অনুসারে ডেবিট ক্রেডিটে ভাগ করে সমপরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহ হিসাবের যে প্রাথমিক বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করি সেই প্রাথমিক বইকে বলা হয় জাবেদা দাখিলা। জাবেদা থেকে আমরা সমস্ত লেনদেনকে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ানকে বলা হয় হিসাবের রাজা বা হিসাবের স্থায়ী বই। তাই জাবেদায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে খতিয়ানে ভুল থেকে যাবে, আর খতিয়ানে কোনো ভুল থাকলে সেই ভুল র্যামিল এবং র্যামিলের সাহায্যে আমরা যে চূড়ান্ত হিসাব তৈরি করি, আর্থিক বিবরণী তৈরি করি, সেখানেও ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে জাবেদাটা নির্ভুলভাবে করতে পারি। আমরা এর আগের ক্লাসে যে জাবেদাগুলো দেখিয়েছি তার মধ্যে আয়ের জাবেদা কি, ব্যয়ের জাবেদা কি, সম্পদের জাবেদা কি, দায়ের জাবেদা কি, মূলধন এবং উত্তোলন অর্থাৎ মালিকানা সত্ত্ব কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটা দেখিয়েছি। আমি তোমাদের আবারও মনে করিয়ে দিই, প্রত্যেকটা ব্যয় ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট। প্রত্যেকটা আয় ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। প্রত্যেকটা সম্পদ ডেবিট, যত সম্পদ বাড়বে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। প্রত্যেকটা দায় ক্রেডিট, দায় যত বাড়বে ক্রেডিট, দায় কমলে ডেবিট। মালিকানার দুটো অংশ, একটা মূলধন আর একটা উত্তোলন। মূলধন বাড়লে ক্রেডিট, মূলধন কমলে ডেবিট। উত্তোলন বাড়লে ডেবিট, উত্তোলন কমলে ক্রেডিট। আমি একটা উদাহরণ দিয়ে বুঝি যে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয়ের একটা খরচ, আমরা জাবেদা করার সময় এটাকে ক্রয় ডেবিটে অন্তর্ভুক্ত করি। আর নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট, ধারে ক্রয় করলে পাওনাদার ক্রেডিট, চেকে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট, বিলের মাধ্যমে ক্রয় করলে প্রদেয় বিল ক্রেডিট। এখন যেমন 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট। আমি উদাহরণটা চেঞ্জ করে বললাম, 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট। নগদান ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট। বিল প্রদান করলে, স্বীকৃত বিল প্রদান করলে প্রদেয় বিল ক্রেডিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ধারে ক্রয় করলে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 20,000 টাকার পণ্য ক্রয়, 10% নগদে, দ্যাট মিনস 2,000 টাকা ক্রেডিট। 10% চেকে, 2,000 টাকা ব্যাংক ক্রেডিট। 20% অর্থাৎ স্বীকৃত বিলে 4,000 টাকা প্রদেয় বিল ক্রেডিট। অবশিষ্টাংশ ধারে, ধারে মানে পাওনাদার হিসাব ক্রেডিট 12,000 টাকা। তাহলে ক্রয়ের কাজটা আমরা কয়ভাবে সংগঠিত করি? চার ভাবে। পণ্য ক্রয় করলো, নগদে হয়, চেকের মাধ্যমে হয়, বিলের মাধ্যমে হয়, আর ধারে হয়। একইভাবে আমরা যদি বিক্রয়টাকে আলোচনা করি, বিক্রয়ের কাজটাও 4 ভাবে আমরা সংগঠিত করতে পারি। 50,000 টাকার পণ্য বিক্রয় করা হলো,
নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট। বিল পাওয়া গেলে স্বীকৃত বিল, সেটাকে আমরা বলি প্রাপ্য বিল। প্রাপ্য বিল হিসাব ডেবিট। ধারে দেনাদার বা প্রদেয় বিল, দেনাদার হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 50,000 টাকার পণ্য যদি আমরা ধারে বিক্রি করি বা নগদে বিক্রি করি বা চেকে বিক্রি করি, 50,000 টাকার পণ্য ধরি তার 20% নগদে, অর্থাৎ 10,000 টাকা নগদ পাইছি, 20% চেকে 10,000 টাকা, চেক মানে ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, আর 20% প্রাপ্য বিল 10,000 টাকা প্রাপ্য বিলে পেলাম, অবশিষ্টাংশ ধারে, তার মানে বাকি যে 20,000 টাকা দেনাদার হিসাব ডেবিট। ক্রয় বিক্রয়ের কাজটা আমরা 4 ভাবে সংগঠিত করি। এরপরে এই ক্রয় বিক্রয়ের কাজটা যদি ব্যাট সম্পৃক্ত থাকে তাহলে কিভাবে হিসাবভুক্ত করতে হয়। প্রথমে আসো, ব্যাট কাকে বলে, ব্যাট কি এবং বাংলাদেশে কখন থেকে ব্যাটের কার্যক্রম শুরু হয়। ভ্যাট, বিএটি, ব্যাট, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলে মূল্য সংযোজন কর। বাংলাদেশে এই ভ্যাটটা 1991 সালে সরকার একটা আইনের মাধ্যমে চালু করে। 1991 সালের 9 জুলাই জাতীয় সংসদে ব্যাট বিল পাশ করা হয়, যেটা 1991 পয়লা জুলাই থেকে কার্যকর করা হয়। পণ্য উৎপাদন করার সময় আমরা যে কাঁচামাল ক্রয় করি, সেই কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর করার জন্য মাঝখানে আমরা অনেক কিছু সংযোজন করি, মজুরি প্রদান করি, বিদ্যুৎ বিল প্রদান করি, কারখানার উপরি ব্যয় প্রদান করি, মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করি। তাহলে কাঁচামালের সাথে যা যা সংযোজন আমরা করি এটাকে বলা হয় মূল্য সংযোজন। তার উপর যে ট্যাক্স বা তার উপর যে কর আমরা সরকারকে প্রদান করি এটাকে বলা হয় মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশ সরকার 1991 সালে যে আইন পাশ করে, সেই আইনের মাধ্যমে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের সময় আমাদেরকে 15% ব্যাট আদায় করতে হয়। তাহলে তোমরা মনে রাখার চেষ্টা করবা, ব্যাটের রেটটা বা পার্সেন্টেজটা কত, 15%। 1991 সালে ব্যাট আইন পাশ করা হয়। আমরা অবজেক্টিভ প্রশ্নে প্রায় ইউজ করি যে বাংলাদেশে কত সালে ব্যাট প্রবর্তন করা হয়, উত্তর হল 1991 সালে। ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত ব্যাট কত পার্সেন্ট, 15%। আর এই ব্যাটটা হিসাব করি আমরা কিভাবে, আমরা যখন পণ্য ক্রয় করি, মনে করো আমি 20,000 টাকার পণ্য ক্রয় করলাম, তার উপরে 15% ব্যাট প্রদান করব, অর্থাৎ 3,000 টাকা ব্যাট প্রদান করব, এটাকে বলা হয় ক্রয় ব্যাট। ক্রয় ব্যাট, এই ক্রয় ব্যাটকে আমরা সম্পদ হিসাবে বিবেচনা করি, কারণ পণ্য ক্রয় করলে সেই ক্রয়কৃত পণ্যের উপর যে ব্যাট আমরা প্রদান করেছি সেই ব্যাটটা আমাদের ব্যবসার জন্য সম্পদ, অগ্রিম ব্যাট প্রদান। কারণ এই পণ্যটা ক্রয় করার পর এটাকে আমরা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করব, অনেক কিছু সংযোজন করব, তারপর বিক্রয়ের উপর আবার ভোক্তা বা জনগণের নিকট থেকে 15% ব্যাট আদায় করব। এখন এই 20,000 টাকার পণ্য ক্রয় করার পর এটাকে যদি আমি 40,000 টাকার পণ্যে রূপান্তর করি মুনাফা সহ, আর এই 40,000 টাকার পণ্য যদি আমি 15% রেটে বিক্রি করি, 15% ব্যাট আদায় করি, তাহলে 6,000 টাকা ব্যাট আদায় হবে। 6,000 টাকা ব্যাট আদায় হবে। এটা হলো প্রাপ্ত ব্যাট, বিক্রয় ব্যাট, বিক্রয় ভ্যাট বা এটাকে বলি আমরা প্রাপ্ত ব্যাট। এই বিক্রয় ব্যাট
ব্যাটের মালিক সরকার। সরকারকে বিক্রয়ের মাধ্যমে অর্জিত বা প্রাপ্ত ব্যাট সরকারের কাছে আমাদেরকে জমা দিতে হবে। কিন্তু জমা দেওয়ার আগে আমরা পণ্য ক্রয়ের সময় যে ব্যাটটা আদায় করে নিয়েছি, পণ্য বিক্রয়ের সময় যে ব্যাটটা পেয়েছি, তার থেকে ক্রয় ব্যাট বাদ দিয়ে অবশিষ্ট 3000 টাকা সরকারকে আমরা জমা দিব। কারণ এক পণ্যের উপর সরকার ব্যাট একবার পাবে, দুবার পাবে না। আমরা কাঁচামালের উপর ব্যাট অতীতে দিয়েছি, তাই বিক্রয়কৃত পণ্যের যে ব্যাট আমরা পেয়েছি সেই ব্যাট থেকে কাঁচামালের যে ব্যাট, সেই ব্যাটটা কর্তন করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দিব। আর এই হিসাবের কাজটা আমরা যে প্রক্রিয়া বা যে অ্যাকাউন্টসে যে হিসাবের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় ব্যাট সমন্বয় করব, সেটাকে বলা হয় ব্যাট চলতি হিসাব। তাহলে আমরা ব্যাটের কার্যাবলী সম্পাদন করব একটা হিসাবের মাধ্যমে, সেই হিসাবটাকে বলি ব্যাট চলতি হিসাব। এখন যদি প্রশ্ন থাকে যে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং 15% ব্যাট ধার্য করা হলো, তাহলে আমাদেরকে কি জাবেদা দিতে হবে? ক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা। তার জন্য 15% ব্যাট প্রদান করতে হবে, সেই জন্য আমরা জাবেদা লিখব ব্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট 15% করলে 4,500 টাকা, আর সম্পূর্ণ টাকা নগদ পরিশোধ করলে নগদান হিসাব ক্রেডিট 34,500 টাকা। পণ্য ক্রয় করা হলো এবং 15% ব্যাট ধার্য করা হলো, এইরকম লেনদেন থাকলে আমরা জাবেদা লিখবো ক্রয় হিসাব ডেবিট। যে পরিমাণ টাকা থাকবে সেটা অন্তর্ভুক্ত করব ব্যাট চলতি হিসাব ডেবিট। 15% কাটার পরে যেটা কাটা হয় সেই টাকাটা আমরা লিখবো টাকা নগদ প্রদান করেছে, নগদান হিসাব ক্রেডিট। ধারে থাকলে পাওনাদার হিসাব ক্রেডিট, চেকে থাকলে ব্যাংক হিসাব ক্রেডিট, বিলে থাকলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়ের সাথে সম্পৃক্ত ব্যাট কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আসো বিক্রয়ের সাথে সম্পৃক্ত ব্যাট কিভাবে হিসাবভুক্ত করতে হয়। 60,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তার সাথে 15% ব্যাট ধার্য করা হয়েছে বা আদায় করা হয়েছে, তাহলে জাবেদা হবে নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। 60,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, 60,000 ক্রেডিট, তার উপর 15% যদি আমরা কাটি 9,000 টাকা ব্যাট পেয়েছি, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা মোট পেয়েছি কত? 69,000 টাকা। 69,000 টাকা নগদান হিসাব ডেবিট 69, বিক্রয় হিসাব ক্রেডিট 60,000, ব্যাট চলতি হিসাব ক্রেডিট 9,000। যদি আমরা ধারে বিক্রি করি, ব্যাট সহ পণ্য ধারে বিক্রি করা হয়েছে এবং 15% ব্যাট ধার্য করা হয়েছে, 60,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হয়েছে, 15% ব্যাট ধার্য করা হয়েছে, তাহলে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে যদি আমরা ব্যাট সহ পণ্য বিক্রি করি, তাহলে একইভাবে ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। স্বীকৃত বিলের মাধ্যমে যদি পণ্য বিক্রি করি, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় ব্যতীত সম্পদ বা খরচের ক্ষেত্রে আমরা কখনো ব্যাট আলাদা লিখব না, শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের বেলায় আমরা ব্যাট আলাদা লিখব। তাহলে তোমাদেরকে আজকে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে ব্যাট কি, বাংলাদেশে কত সালে ব্যাট প্রবর্তন করা হয়, ব্যাটের পার্সেন্টেজ বা রেট কত। ব্যাট হলো মূল্য সংযোজন কর, উৎপাদিত পণ্যের সাথে যে মূল্য সংযোজন করা হয় তার উপর যে ট্যাক্স আমরা নির্ধারণ করি সরকারকে প্রদান করার জন্য, এটাকে বলা হয় মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ব্যাট। এটা 1991 সালে বাংলাদেশ সরকার প্রবর্তন করে। আর ক্রয় এবং বিক্রয়ের সাথে ব্যাট আমাদেরকে ধার্য করতে হয়। ক্রয়ের উপরে 15% সরকারকে ব্যাট দিতে হয়, বিক্রয়ের উপর 15% ব্যাট জনগণের নিকট থেকে আদায় করতে হয় এবং সরকারকে
ফেরত দিতে হবে। ক্রয় ব্যাটকে আমরা বলি সম্পদ, বিক্রয় ব্যাটকে আমরা বলি দায়। ক্রয় এবং বিক্রয়ের ব্যাট আমরা একটা হিসাবের মাধ্যমে সমন্বয় করে সরকারকে ফেরত দিই, আর এই হিসাবটাকে বলা হয় ব্যাট চলতি হিসাব। ব্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স মানে ক্রয় ব্যাট এটা সম্পদ হিসাবে গণ্য হবে, ব্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স মানে বিক্রয় ব্যাট এটা দায় হিসাবে গণ্য হবে। তারপর ক্রয় এবং বিক্রয়ের ব্যাট যেটা যোগ বিয়োগ করার পর সমন্বয়ের পর থাকে সেটা আমরা সরকারকে যখন জমা দিই তখন আমরা জাবেদা দিই ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তোমরা তোমাদের বইয়ে এই ব্যাট সম্পর্কে অনেক জাবেদা আছে, উদাহরণে দেওয়া আছে, তোমরা সেগুলা চর্চা করবে। আশা করি ব্যাটের বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আজকের এই ক্লাস থেকে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।